মা, ও মা, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমার ছুটি হয়েছে। এখন এখন আমি বাড়ি যাচ্ছি। আমি আমি বাড়ি যাচ্ছি মা, আমি আমি বাড়ি যাচ্ছি। গ্রামের ছেলে ফটিক চক্রবর্তী। সবাই তাকে অবাধ্য বলতো, উচ্ছৃঙ্খল বলতো। পড়াশোনা করার জন্য তার মা তাকে তার মামার সাথে খুব ছোট বয়সে শহরে পাঠিয়ে দিলেন। যে ছেলে গ্রামের খোলা মাঠে হৈ হৈ করত, নদী পাড়ে ঘুরে বেড়াতো, ঘুড়ি উড়তো, সে সব কিছু ছেড়ে কলকাতার চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেল। আর ধীরে ধীরে সেই চার দেওয়ালের মধ্যে কোথায় যেন হারিয়ে যেতে থাকলো নিজের অজান্তেই। অবহেলা, অপমান আর অসহ্য একাকিত্বের ভিড়ে সে শুধু বারবার ফিরে যেতে চাইতো তার মায়ের কাছে, তার নিজের বাড়ির কাছে। আর তারপর এক বৃষ্টির রাতে জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে ছোট্ট ফটিক তার মামার কাছে শেষ প্রশ্ন করল, তার ছুটি হয়েছে কি? নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী। আসলে কবিগুরুর প্রত্যেকটা লেখা আমাদের জীবনে এত বেশি প্রাসঙ্গিক যে তার প্রত্যেকটা লেখার মধ্য দিয়ে আমরা যেন প্রত্যেকটি ঘটনা বাস্তবায়িত করতে পারি। একটা ছেলে তার মাকে ছাড়া কতটা ভালো থাকতে পারে? তা সে যত বড় শহরেই থাকুক, যত আনন্দেই থাকুক, যত বিলাসিতাতেই থাকুক, একটা সন্তানের কাছে তার মা হলো সব থেকে শান্তির জায়গা, স্বস্তির জায়গা। আর মাকে ছেড়ে থাকতে বা থাকলে একটা ছেলের বা তার সন্তানের কি দুর্দশা হয় সেটা তো কবি তার ছোট্ট ছুটি গল্প দিয়ে লিখেইছে। চলুন শোনা যাক আজ অরিস টেলসের স্পেশাল নিবেদন, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছুটি। ছেলেদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন বুদ্ধি বের হলো। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ পড়েছিল, সেটা দিয়েই নৌকো বানানো হবে বলে ঠিক করা হলো। যার কাঠ দরকারের সময় তার যে কতটা অবাক, বিরক্ত আর অসুবিধা বোধ হবে সেটাই বুঝতে পেরে ছেলেরা এই প্রস্তাব পুরোপুরি সায় দিল। কোমর বেঁধে সবাই যখন মন দিয়ে কাজে হাত দেওয়ার জোগাড় করছে, ঠিক এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়ে বসল। ছেলেরা তার এরকম উদাসীনতা দেখে কিছুটা দমিয়ে গেল। কেউ একজন এগিয়ে এসে ভয়ে ভয়ে তাকে একটু একটু ঠেলা দিল, কিন্তু তাতে সে এতটুকু নড়ল না বা বিচলিত হলো না। বয়সের আগেই পেকে যাওয়া এই ক্ষুদে দার্শনিক যেন সমস্ত রকম খেলাধুলার অর্থহীনতা নিয়ে চুপচাপ বসে ভাবতে লাগল। ফটিক এসে ধমক দিয়ে বলল, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। তাতে সে আরো একটু নড়ে চড়ে নিজের জায়গাটা বেশ পাকাপোক্ত করে নিল। এরকম পরিস্থিতিতে দলবলের সামনে নিজের সম্মান বজায় রাখতে হলে অবাধ্য ভাইয়ের গালে সঙ্গে সঙ্গে একটা চড় কষিয়ে দেওয়া ফটিকের উচিত ছিল, কিন্তু তার আর সাহসে কুলোলো না। তবে সে এমন একটা ভাব দেখালো যেন ইচ্ছে করলেই এখনই ওকে আচ্ছা করে শাসন করে দিতে পারে, কিন্তু সে তা করল না, কারণ আগের চেয়েও দারুণ একটা খেলা তার মাথায় এসেছে, যাতে মজা আরো বেশি। সে প্রস্তাব দিল মাখনকে সমেতই ওই কাঠের গুঁড়িটা গড়িয়ে দেওয়া হোক। মাখন ভাবলো এমন করে বসে থাকার মধ্যে বেশ একটা বাহাদুরি আছে, কিন্তু পৃথিবীর আর 5টা বাহাদুরির মতো এর সঙ্গেও যে বিপদের একটা ঝুঁকি জড়িয়ে আছে সে কথা তার বা অন্য কারো মাথাতেই এলো না। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে শুরু করলো।
বুড়িটা এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার সমস্ত গাম্ভীর্য, অহংকার আর জ্ঞানগম্ভীর নিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। খেলার শুরুতেই এমন অপ্রত্যাশিত মজা পেয়ে অন্য ছেলেরা দারুণ খুশি হয়ে উঠল ঠিকই, কিন্তু ফটিক একটু ঘাবড়ে গেল। মাখন সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠে সোজা ফটিকের ওপর ঝাঁপিয়ে পড়ল আর একেবারে অন্ধের মতো তাকে এলো পাতারি মারতে লাগলো। ফটিকের নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল মাখন। খেলা ওখানেই ভেঙে গেল। ফটিক কয়েকটা কাশ গাছ তুলে আনলো, তারপর অর্ধেক ডুবে থাকা একটা নৌকার গলুইয়ের ওপর উঠে বসে এক মনে চুপচাপ সেই কাশের গোড়া চিবোতে লাগলো। ঠিক এমন সময় ঘাটে একটা অচেনা নৌকো এসে ভিড়ল। কাঁচা গোঁফ আর পাকা চুলওয়ালা এক মাঝ বয়সী ভদ্রলোক নৌকা থেকে বেরিয়ে এলেন। ছেলেটিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, চক্রবর্তীদের বাড়ি কোথায়? ছেলেটা একটা ঘাসের ডাঁটা চিবোতে চিবোতেই বলল, ওই হোতা। কিন্তু সে যে কোন দিকে ইশারা করলো তা কারো বোঝার উপায় রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করলেন, কোন দিকে, কোথায়? জানি না। এই কথা বলে সে আবার আগের মতোই ঘাসের ডাঁটা চিবিয়ে রস খেতে লাগলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ির খোঁজে এগিয়ে গেলেন। ঠিক তখনই বাঘা বাঘ দিয়ে এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। যাব না। কিন্তু বাঘা কোনো কথা না শুনে তাকে জোর করে আড়গোলা করে তুলে নিয়ে গেল। ফটিক আর কি করবে, রাগে ছটফট করতে করতে শুধু হাওয়ায় হাত পা ছুঁড়তে লাগলো। ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন, ফটিক, আবার তুই মাখনকে মেরেছিস? না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে জিজ্ঞেস করতেই সে তার আগের নালিশ সমর্থন করে বলল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। ছুটে গিয়ে মাখনকে সশব্দে এক চড় কষিয়ে দিয়ে বলল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সজোরে ঝাঁকুনি দিয়ে তার পিঠে দু তিনটে জোর চড় বসিয়ে দিলেন। ফটিক তখন মাকে ঠেলে দিল। আহ! তুই আমার গায়ে হাত তুলছিস? ঠিক এমন সময় সেই কাঁচা পাকা চুলওয়ালা বাবুটি ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের? ও মা, এই যে দাদা, তুমি কখন এলে দাদা? এই বলে তিনি মাটিতে মাথা ঠেকিয়ে দাদাকে প্রণাম করলেন। অনেক দিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে ফটিকের মায়ের দুটি ছেলে হয়েছে, তারা অনেকটা বড়ও হয়ে উঠেছে। তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার দেখা পাননি তিনি। আজ অনেক দিন পর দেশে ফিরে বিশ্বম্ভর বাবু তার বোনকে দেখতে এসেছেন। কিছুদিন বেশ হইচই আর আনন্দেই কাটল। শেষমেশ বিদায় নেওয়ার 2-1 দিন আগে বিশ্বম্ভর বাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা আর মানসিক উন্নতির বিষয়ে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি ফটিকের অবাধ্যতা, উচ্ছৃঙ্খল স্বভাব, পড়াশোনায় অমনোযোগ এবং অন্যদিকে মাখনের শান্তশিষ্ট স্বভাব ও পড়াশোনার প্রতি তার আগ্রহের কথা শুনলেন। বলো না, ফটিক আমার হাড় জ্বালিয়ে খেয়েছে। এ কথা শুনে বিশ্বম্ভর প্রস্তাব দিলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা করাবেন। ফটিকের মা এই প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেলেন। তিনি ফটিককে জিজ্ঞেস করলেন, কি রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? যাব। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের কোনো আপত্তি ছিল না, কারণ তার মনে সবসময় একটা ভয় কাজ করত। কোনোদিন হয়তো ফটিক মাখনকে জলেই ফেলে দেবে বা মাথা ফাটিয়ে দেবে, কিংবা কোনো একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে বসবে। তবুও বাড়ি ছেড়ে যাওয়ার জন্য ফটিকের এত প্রবল আগ্রহ দেখে তিনি মনে মনে একটু কষ্টই পেলেন। কবে যাব, কখন যাব করে ফটিক তার মামাকে একেবারে অস্থির করে তুললে। উৎসাহে আর উত্তেজনায় রাতে তার ঘুমই হয় না। অবশেষে যাওয়ার দিন। খুশির চোটে দারুণ উদার হয়ে ফটিক তার ছিপ, ঘুড়ি, লাটাই সব কিছুই মাখনকে একেবারে বংশানুক্রমে ভোগ দখল করার পুরোপুরি অধিকার দিয়ে গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমেই মামির সাথে ফটিকের আলাপ হল। সংসারে অকারণে এই একজন লোক বেড়ে যাওয়ায় মামি মনে মনে যে খুব একটা খুশি হয়েছিলেন
তা বলা যায় না। নিজের 3 ছেলেকে নিয়ে তিনি নিজের নিয়মে বেশ গুছিয়ে সংসার পেতে বসেছেন। এর মধ্যে হুট করে 13 বছরের এক অচেনা অশিক্ষিত গাইয়া ছেলেকে ছেড়ে দিলে কিরকম একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু যদি একটুও কাণ্ডজ্ঞান থাকে, বিশেষ করে 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন আপদ আর নেই। তাকে দেখতেও ভালো লাগে না, আবার সে কোনো কাজেও আসে না, তার উপর মায়াও জন্মায় না, আর তার সাথে সময় কাটাতেও কেউ খুব একটা চায় না। তার মুখে আদো আদো কথা শুনলে মনে হয় ন্যাকামি, পাকা কথা শুনলে মনে হয় জ্যাঠামি, আর যে কোনো কথায় যেন বড্ড বাড়াবাড়ি মনে হয়। হঠাৎ করে জামা কাপড় ছোট করে দিয়ে সে বেমানানভাবে লম্বা হয়ে ওঠে। লোকে সেটাকে তার একটা বিশ্রী স্পর্ধা বলে মনে করে। তার ছোটবেলার সেই সুন্দর চেহারা আর গলার মিষ্টি স্বর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সেজন্য লোকে তাকে মনে মনে দোষ না দিয়ে পারে না। ছোটবেলার বা যৌবনের অনেক দোষ ক্ষমা করা যায়, কিন্তু বয়সের দোষে হওয়া খুব স্বাভাবিক আর সাধারণ ভুলগুলো যেন মানুষের কাছে একেবারে অসহ্য মনে হয়। ছেলেটি নিজেও সবসময় মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াতে পারছে না, তাই নিজের অস্তিত্ব নিয়েই সে সব সময় লজ্জিত আর কুণ্ঠিত হয়ে থাকে। অথচ এই বয়সেই একটুখানি স্নেহের জন্য মনে বড্ড বেশি কাঙালপনা তৈরি হয়। এই সময়ে যদি সে কোনো দয়ালু মানুষের কাছ থেকে একটু স্নেহ বা বন্ধুত্ব পায়, তবে তার কাছে সে একেবারে বিক্রি হয়ে থাকে। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস পায় না, কারণ লোকে সেটাকে আশকারা দেওয়া বা লাই দেওয়া মনে করে। ফলে তার চেহারা আর হাবভাব অনেকটা মালিকহীন রাস্তার কুকুরের মতো হয়ে দাঁড়ায়। তাই এরকম একটা অবস্থায় নিজের বাড়ি ছাড়া আর কোনো অচেনা জায়গায় একটা ছেলের কাছে নরকের মতো। চারপাশের আদর ভালোবাসাহীন অবহেলা তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত মেয়েদের কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে হতে শুরু করে। তাই তাদের কাছ থেকে পাওয়া অবহেলা সহ্য করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। মামির স্নেহহীন চোখে সে যে একটা আপদের মতো, এটাই ফটিকের সবচেয়ে বেশি গায়ে লাগত। মামি যদি ভুল করেও তাকে কোনো কাজ করতে বলতেন, তাহলে সে মনের আনন্দে দরকারের চেয়েও বেশি কাজ করে ফেলত। শেষে মামি যখন তার উৎসাহে জল ঢেলে বলতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাছে মন দাও গে, যাও একটু পড়তে বসো। তখন তার পড়াশোনার প্রতি মামির এই অতিরিক্ত যত্ন তার কাছে ভীষণ নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের ভেতর এইরকম অনাদর, তার উপর আবার একটু হাঁপ ছাড়ার কোনো জায়গা ছিল না। চার দেওয়ালের মধ্যে আটকে পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত। বড় সড়ো একটা ধাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে ওড়ানোর সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করে জোরে জোরে নিজের বানানো সুরে গান গেয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সেই নদীর পাড়, দিনের মধ্যে যখন খুশি ঝাঁপ দিয়ে সাঁতার কাটার সেই সরু নদীটা, সেই সব দলবল দস্যিপনা স্বাধীনতা, আর সবার উপরে সেই অত্যাচারী অবিচারী মায়ের কথা দিন রাত তার নিরুপায় মনটাকে টানত। জন্তুর মতো একরকম অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাবার অন্ধ ইচ্ছা, চোখের আড়াল হলে এক অব্যক্ত ব্যাকুলতা। ভর সন্ধ্যায় মাহারা বাছুরের মতো ভেতর থেকে গুমড়ে ওঠা একটা মা মা কান্না, সেই লজ্জিত ভীত রোগা লম্বা আর শ্রীহীন ছেলেটার বুকের ভিতর কেবলই তোলপাড় করত। স্কুলে ওর মতো এত বড় বোকা আর অমনোযোগী ছেলে আর একটাও ছিল না। কোনো কথা জিজ্ঞেস করলে সে হাঁ করে তাকিয়ে থাকত। মাস্টার মশাই যখন মারা শুরু করতেন, তখন বোঝা বাবা ক্লান্ত গাধার মতো চুপচাপ সব সহ্য করত। ছেলেদের যখন খেলার ছুটি হতো, তখন সে জানলার ধারে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ এক দৃষ্টে দেখত। ভর দুপুরের কড়া রোদে কোনো একটা ছাদে দু একটা ছেলে মেয়ে যখন খেলার ছলে একটুক্ষণের জন্য দেখা দিত, তখন ওর মনটা অস্থির হয়ে উঠত।
একদিন অনেক ভেবে, অনেক সাহস জুগিয়ে সে মামাকে জিজ্ঞেস করেছিল, মামা, মায়ের কাছে কবে যাব? দাঁড়া, স্কুলে ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো অনেক দেরি। এর মধ্যে একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো এমনিতেই তার পড়া মুখস্থ হয় না, তার উপর বই হারিয়ে সে একেবারে নিরুপায় হয়ে পড়ল। মাস্টার মশাই প্রতিদিন তাকে ভীষণ মারধর আর অপমান করতে শুরু করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে মামাতো ভাইয়েরাও তার সাথে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জা পেত। ফটিকের কোনো অপমান হলে তারা যেন অন্যান্য ছেলেদের চেয়ে ইচ্ছে করে একটু বেশি মজা পেত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল, বই হারিয়ে ফেলেছি। বেশ করেছো, আমি তো তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলে চলে এলো। সে যে অন্যের পয়সা নষ্ট করছে এই কথা ভেবে তার মায়ের উপর ভীষণ অভিমান হলো। নিজের অসহায়তা আর দীনতা তাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দিল। স্কুল থেকে ফিরে সেই রাতেই তার মাথা ব্যথা করতে লাগলো আর গা শিরশির করে উঠল। সে বুঝতে পারল তার জ্বর আসছে। এও বুঝতে পারল যে এখন অসুখ বাদিয়ে বসলে তার মামির উপর বিনা কারণে ভীষণ উৎপাত করা হবে। মামি যে এই অসুখটাকে একটা অকারণ আর অপ্রয়োজনীয় জ্বালাতন হিসেবেই দেখবে সেটা সে পরিষ্কার বুঝতে পারল। অসুখের সময় এই অপদার্থ, অদ্ভুত আর বোকা একটা ছেলে পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে এমন আশা করতেও তার লজ্জা হতে লাগলো। পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না। চারদিকে পাড়াপড়শির বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে, তাই তাকে খুঁজতে গিয়ে লোকজনকে অকারণেই অনেকটা ভিজতে হলো। শেষে কোথাও তাকে না পেয়ে বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সারাদিন পর সন্ধেবেলা একটা গাড়ি এসে বিশ্বম্ভর বাবুর বাড়ির সামনে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করে একটানা বৃষ্টি পড়ছে। রাস্তায় 1 হাঁটু জল জমে গেছে। দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভর বাবুর কাছে নিয়ে এলো। তার মাথা থেকে পা পর্যন্ত ভেজা, সারা গায়ে কাদা, চোখ মুখ লাল হয়ে আছে আর সে থরথর করে কাঁপছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করেই তাকে বাড়ির ভেতরে ঘরে নিয়ে গেলেন। মামি তাকে দেখেই বলে উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এত কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও, হাড় জুড়োই তাতে একটু। সত্যি বলতে কি, সারাদিন দুশ্চিন্তায় তার ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আর নিজের ছেলেদের সাথেও অকারণে অনেক খিটমিট করেছেন। আমি মায়ের কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। ছেলেটির জ্বর খুব বেড়ে গেল। সারা রাত প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্ভর বাবু ডাক্তার নিয়ে এলেন। ফটিক তার লাল টকটকে চোখ একবার খুলে কড়িকাঠের দিকে হতভম্বের মতো তাকিয়ে বলল, মামা, ও মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভর বাবু রুমালের চোখ মুছে স্নেহের সঙ্গে ফটিকের রোগা গরম হাতখানি নিজের হাতের উপর তুলে নিয়ে ওর কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো। বলল, মা, আমাকে মারিস নে মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। মারিস নে মা, আমায় মারিস নে, আমি সত্যি কোনো দোষ করিনি, মারিস নে আমায়, পরের দিন দিনের বেলা কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরলে ফটিক কারোর অপেক্ষায় ফ্যাল করে ঘরের চারিদিকে তাকালো। নিরাশ হয়ে আবার চুপচাপ দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্ভরবাবু ওর মনের ভাব বুঝতে পেরে কানের কাছে মুখ নিচু করে নিচু গলায় বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরের দিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত আর বিষণ্ণ মুখে জানালেন, অবস্থা খুবই খারাপ। বিশ্বম্ভরবাবু নিভু নিভু আলোয় রোগশয্যার পাশে বসে প্রতি মুহূর্তেই
ফটিকের মায়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো, এক বাঁও মেলে না, দু বাঁও মেলে না। কলকাতায় আসার সময় কিছুটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপের ঘোরে তাদেরই অনুকরণ করে করুণ স্বরে জল মাপছে। সে এমন এক অকুল সমুদ্রে যাত্রা করছে যেখানে দড়ি ফেলেও এইটুকু ছেলে কোথাও তার কোনো তল পাচ্ছে না। ঠিক এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে ঢুকেই ডুকরে কেঁদে উঠলেন। বিশ্বম্ভর অনেক কষ্টে তার কান্নার বেগ সামলালেন। তিনি বিছানার উপর আছড়ে পড়ে চিৎকার করে ডাকলেন, ফটিক, ও ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন খুব সহজেই তার উত্তর দিয়ে বলল, হ্যাঁ, ওরে ওরে, ও ফটিক, সোনা রে, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকেই লক্ষ্য না করে নিচু গলায় বলল, মা, ও মা, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমার ছুটি হয়েছে। এখন এখন আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি মা, আমি বাড়ি যাচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। গল্পটিতে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন কথকের চরিত্রে অচ্যুত, ফটিক অরিত্র, মামা মৃন্ময়, বাঘা শুভ, মামি তিয়াশা, মা নিবেদিতা, মাখন রাহুল এবং ছেলের দলে রয়েছে তৌসিন, অরিত্র এবং রাহুল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর এবং বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অরিস টেলস চ্যানেলটি। শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আমরা আবার আসব একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। স্টে টিউনড।